ডাকসু নির্বাচন নিয়ে নাটকীয়তার অবসান। ৯ সেপ্টেম্বরেই হবে ভোট। বাধা নেই এসএম ফরহাদের অংশগ্রহণে। নির্বাচন বানচালেই করা হয়েছিল রিট, দাবি আইনজীবীর। কোনটা ঠিক কোনটা বেঠিক এই প্রশ্নে রিট পিটিশন চলে না। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। আপিল বিভাগের রায়কে স্বাগত জানালেন শিক্ষার্থীরা। শেষ দিনে রাকসুতে মনোনয়নপত্র তোলার হিড়িক, জাকসুতে জমজমাট প্রচারণা। রায়ের পর যে সংখ্যাটা কাটছে সেটা নিয়ে আমরা এখন খুবই নিশ্চিন্তে আছি। অবশ্যই ভোট দিতে চাই, একটা মানুষের নির্বাচন করতে চাই। আমরা ভোট দিতে পারতেছি এবং নির্বাচনও করতে পারতেছি। ক্যাম্পাসের উন্নয়ন চাই, শিক্ষার্থীদের উন্নয়ন চাই, এমন প্রার্থী যেন নির্বাচিত হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনার দোসর হিসেবে সক্রিয় জাতীয় পার্টি, অভিযোগ দুদুর। নির্বাচন বানচালে ষড়যন্ত্রের দাবি বিএনপি নেতাদের। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই বন্ধের আহ্বান। অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, চলছে ক্লাস পরীক্ষা। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু, 7 দিনের মধ্যে হল খোলার আশা। চাঁদাবাজির অভয়ারণ্য যেন উত্তরা। রাজনৈতিক ছত্রছায়ায় যে যার মতো জোর করে আদায় করছে টাকা। দলীয় পরিচয়ে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। জিরো টলারেন্সে পুলিশও। রোদের দাপটে পুড়ছে ঢাকা। ভ্যাপসা গরমে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। 4 দশক ধরে জলাবদ্ধতার সঙ্গে লড়ছেন যশোরের ভবদহের লাখ লাখ মানুষ। একের পর এক প্রকল্পেও মেলেনি সমাধান। এক মঞ্চে শি, পুতিন, কিম। বেইজিংয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজে চীনের সামরিক শক্তি প্রদর্শন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের। ডাকসু নির্বাচনের হাওয়ায় হঠাৎ ওঠা ঝড় থামল সর্বোচ্চ আদালতে। ৯ সেপ্টেম্বর নির্বাচন হতে আর কোনো বাধা থাকল না। বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এসএম ফরহাদের আইনজীবী বলছেন, নির্বাচন বানচাল করতেই এই রিট করা হয়েছিল। ডাকসু নির্বাচন নিয়ে 2 দিনের নাটকীয়তা শেষ হলো আপিল বিভাগে এসে। বুধবার জনাকীর্ণ আদালতে হয় শুনানি। এদিন রিটকারী আইনজীবী আদালতকে বলেন, তারা নির্বাচন নয়, জিএস প্রার্থী এসএম ফরহাদের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তার তদন্ত চান। ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবী আদালতে বলেন, নির্বাচন বানচাল করতেই রিটটি করা হয়েছে, কেননা রিট করার আইনি কোনো অধিকার নেই রিটকারীর। এসএম ফরহাদের আইনজীবীও রিট করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। প্রায় 1 ঘন্টা শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। ডাকসু নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবী জানান, শুধু ছাত্রলীগ করার কারণে কারো প্রার্থিতা বাতিল করা হয়নি। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের উপর ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নেই। যেখানে মামলায় রুলই চলে না সেখানে কিভাবে মডিফিকেশন হবে? নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে 28 আগস্ট জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। রিটের কারণে তাকে গণধর্ষণের হুমকির বিষয়টিও তুলে ধরা হয় সর্বোচ্চ আদালতে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের 9ম দিনের প্রচারণা চললেও সবার নজর ছিল ডাকসু নিয়ে করা রিটের দিকে। আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়েছেন ডাকসু নির্বাচনের প্রার্থী ও শিক্ষার্থীরা। এদিকে নারী শিক্ষার্থীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের দায়ে অভিযুক্ত শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার নবম দিনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। তবে সবার নজর ছিল ডাকসু নিয়ে করা রিটের চূড়ান্ত রায়ের দিকে। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই এমন রায় আসার পর স্বাগত জানান শিক্ষার্থী ও প্রার্থীরা। সংখ্যাটা দূর হলো, আমরা আশাবাদী যে 9 তারিখেই হবে, সুষ্ঠুভাবে হবে এবং যোগ্য প্রার্থী নির্বাচিত হোক, সেটাই আমরা কামনা করি। আমরা অবশ্যই ভোট দিতে চাই, একটা মানুষের নির্বাচন করতে চাই, সে আমাদের জন্য ভালো করুক। আমরা খুশি যে অ্যাটলিস্ট 9 তারিখে নির্বাচনটা হচ্ছে এবং সেটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সাধুবাদ জানাচ্ছি। দুপুরে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি জিএস প্রার্থী সহ প্যানেলের অন্যান্য সদস্যরা। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে নানা বিষয়ে আলোচনা করেন তারা। ডাকসু নির্বাচন 2025 সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম। 9 তারিখে যে নির্বাচনটা হবে সেটি যেন অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ এই নির্বাচনে অত্যন্ত আনন্দের সাথে যে দীর্ঘ বহুল প্রতীক্ষিত আমাদের ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে ভোট দিতে আসে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু নির্বাচন নিয়ে রিটকারীকে কুরুচিপূর্ণ ভাষায় হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ছাত্রলীগ সম্পৃক্ততা ও সহিংসতায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ভিপি পদপ্রার্থী জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন শাকির আহমেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণ নবম দিনে আজ কিন্তু প্রচারণা ছাপিয়ে আলোচনায় ছিল যে হাইকোর্ট যে ডাকসু কেন্দ্রিক রিট যেটি আদালতে, সেটির চূড়ান্ত নিষ্পত্তিতে কি রায় আসে সেটির দিকে কিন্তু শিক্ষার্থীরা তাকিয়েছিলেন। সবশেষ 9 সেপ্টেম্বর নির্বাচন বহাল থাকার যে সিদ্ধান্ত দিয়েছেন আপিল বিভাগ, সেটিতে কিন্তু জানার পর শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা রায়কে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে আর কোনো বাধা যেন নির্বাচনকে রুখতে না পারে, সেজন্য তারা সজাগ থাকবেন। পাশাপাশি তারা সকল শিক্ষার্থীদেরকেই কিন্তু সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। আমরা প্রার্থী থেকে শুরু করে যারা ভোটার আছেন সবাই কিন্তু এই রায়ের পর উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে যথাসময়ে ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যে প্রতিনিধি আছে সেই প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমে তাদের ন্যায্য অধিকার যেটি সেটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করবে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ছাত্রদলের সঙ্গে কিন্তু আজকে চিফ রিটার্নিং অফিসারের যে একটি বৈঠক সেটি কিন্তু হয়েছে এবং ছাত্রদল নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে প্রশাসনকে অর্থাৎ চিফ রিটার্নিং অফিসারকে কিন্তু নানা ধরনের যে সুপারিশ তাদের পক্ষ থেকে সেই সুপারিশগুলো কিন্তু তারা তুলে ধরেছেন। জুলিয়াস সিজার নামে একজন প্রার্থী যিনি ছাত্রলীগের সম্পৃক্ত ছিল, এক শিক্ষার্থীকে 6 মাসের জন্য বিশ্ববিদ্যালয় বহিষ্কার করেছে এবং জুলিয়াস সিজার নামে একজন প্রার্থী যিনি ছাত্রলীগের সম্পৃক্ত ছিলেন, পাশাপাশি নানা ধরনের সহিংসতায় সম্পৃক্ত ছিলেন এমন প্রমাণ পাওয়ায় যে তার প্রার্থিতা বাতিলের যে সিদ্ধান্ত সেটিও কিন্তু আজ বহাল রাখা হয়েছে। সব মিলিয়ে প্রচারণা ছাপিয়ে কিন্তু রায়কে কেন্দ্র করে আজকে শিক্ষার্থী থেকে শুরু করে ভোটার থেকে শুরু করে প্রার্থী সবাই কিন্তু সরব ছিলেন। সবশেষ তারা রায়টিকে স্বাগত জানিয়েছেন এবং তারা তাদের যে স্বাভাবিক প্রচারণা সেই প্রচারণায় নেমেছেন এবং তারা বলছেন 9 তারিখে তারা তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবরাখবর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ। সাইবার বুলিং সহ নারী নিপীড়নের সঙ্গে জড়িতদের জাকসুতে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রদল। অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে সকালে সুপ্রিম কোর্টের সামনে আয়োজিত মানববন্ধনে ছাত্রদলের শীর্ষ নেতারা বলেন, নারীদের রাজনীতি থেকে দমিয়ে দেওয়ার টার্গেট করেছে ছাত্র শিবির। গত 1 বছর যেভাবে নারীদের সাইবার বুলিং করা হয়েছে তার প্রতিটি ঘটনায় শিবিরের নেতাকর্মীরা জড়িত। উপাচার্য প্রক্টরের মদদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও গুপ্ত রাজনীতি চলছে উল্লেখ করে ছাত্রদল নেতারা বলেন, গুপ্ত রাজনীতি বন্ধ না হলে নারীদের হুমকি দেওয়ার মতো ঘটনা চলতেই থাকবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। সারা বাংলাদেশে নারীদের প্রতি যেভাবে সাইবার বুলিং হচ্ছে, যেভাবে গুপ্ত সংগঠন ছাত্র শিবির যেভাবে নারীদেরকে হেনস্থা করছে,
সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল নারী শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আগামীর 9 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঐতিহাসিক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনারা গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের কোনো পর্যায়ের কোনো প্যানেলকে আপনারা নির্বাচিত করবেন না। SM ফরহাদ ডাকসুর জিএস প্রার্থী এবং ছাত্র সমাজ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাকে ফেভার দেওয়ার জন্য, তাকে বাঁচানোর উদ্দেশ্যে এবং তার ইমেজ যেন যে ক্ষুণ্ণ হয়েছে সেই ইমেজকে পুনরুদ্ধারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনই সেই ভূমিকা পালন করছে। নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে সবাইকে সজাগ থেকে চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাকির হোসেন। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলতে থাকলে উন্নয়ন হবে না দেশের। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জাতীয় পার্টি দৃশ্যপট থেকে সরে গেলেও শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এখনও সক্রিয় আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় সংকটে রাজনৈতিক অঙ্গনে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। নানা শর্ত জুড়ে নির্বাচন পেছানোর পায়তারা যেমন আছে, তেমনি ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে সরকারের ওপর বাড়ছে রাজনৈতিক চাপও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। জাতীয় পার্টি এখনও শেখ হাসিনার দোসর হিসেবে সক্রিয় আছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এই কথা বলেন তিনি। সহযোগী জাতীয় পার্টি সেই তরুণকে সমর্থন জানিয়ে তাদের সহযোগী ভূমিকা পালন করেছে। 14 দল এখন পর্দার অন্তরালে চলে গেছে। তাদের চেহারাও দেখা যাচ্ছে না, তাদের সংগঠনের কথা শোনা যাচ্ছে। কিন্তু এই আঘাতের মধ্য দিয়ে আমরা এই প্রমাণ পেয়েছি ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র, বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র। রাজধানীর বনানীতে স্থানীয় এক হোটেলে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে কাজ করা উচিত। 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে কি, সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে কোনো ব্রিজ নাই, কোনো ব্রিজ নাই। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে স্থানীয় বিএনপি আয়োজিত অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের কঠিন জবাব দেবে জনগণ। চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। নির্বাচন বানচাল করার দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিতে না পারে সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন, আমরাও সবাই সচেষ্ট থাকব। কোনো ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এরপরে শহরের বিভিন্ন স্থানে র্যালি করে দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠালেই মিলবে প্রশ্নপত্র, ফাঁদে ফেলে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। সিআইডির অভিযানে মূল হোতা আটক, সচেতন থাকার আহ্বান পিএসসির। রাজধানীর উত্তরা যেন চাঁদাবাজির অভয়ারণ্য। চাঁদাবাজরা সীমানা নির্ধারণ করে যে যার মতো জোর করে টাকা তুলছেন, দখল করছেন কিংবা উচ্ছেদ করছেন ইচ্ছে মতো। অপরাধের প্রমাণ পেলে রাজনৈতিক দলগুলো সাংগঠনিক পদক্ষেপও নিচ্ছে। জিরো টলারেন্সের কথা বলছে পুলিশও, কিন্তু কোনো কিছুতেই কমছে না চাঁদাবাজি। উত্তরার বেশ কিছু স্পট ঘুরে মাহাদি ইসলাম ধ্রুবর রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাহজাহান খান এবং আমিনুল ইসলাম। 25 আগস্ট 2025 রাত 11:15 উত্তরের কামারপাড়ার এই কাপড়ের কারখানাটিতে হামলা চালায় হাসান নামের এই ব্যক্তি। তিনি স্থানীয় এক বিএনপি নেতার বাবা।
কারখানা মালিকের দাবি, এই কারখানা সহ জায়গাটি দখলের দায়িত্ব নিয়েছেন ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা জাহাঙ্গীর। মালিকের আরও দাবি, এই ষড়যন্ত্রের পেছনে কলকাঠি নাড়ছেন আত্মগোপনে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার। 2.5 বছর হয়েছে আর কি আমি নিছি, নেওয়ার পর এইখানে আওয়ামী লীগ করে অলরেডি ছাত্র হত্যার মামলা আছে 5-7টা। তো সেই লোক, আমার নাম হচ্ছে, তার নাম দেলোয়ার, তো সেই লোক আমার ঠেট করতেছে এক পর্যায়ে যে জমি ছেড়ে দেওয়ার জন্য। তবে সব অভিযোগ অস্বীকার করেন দেলোয়ার জাহাঙ্গীর। হামলা করেন না আপনি? মনে হয় না, বাবা মুরব্বী মানুষ এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। আমি বিএনপির লোককে লেলিয়ে দিচ্ছি, আমি কেন হামলা করবো গিয়া? আমার দরকার থাকে। গত বছরের 5 আগস্টের পর উত্তরা 10 নম্বর সেক্টরের এই ফলের আড়তটি কয়েক দফায় দখলের চেষ্টা করেছে মিলন, মামুন সহ বেশ কয়েকজন। আড়ত মালিকের দাবি, প্রথমে চাঁদা আদায়, পরে পুরো আড়তটি দখলে নেওয়ার পায়তারা করেন মিলন। এই ঘটনায় মিলনকে দল থেকে বহিষ্কার করে যুবদল। আড়ত মালিকের দায়ের করা মামলায় গ্রেফতারও হন মিলন। তবে জেল থেকে মুক্ত হয়ে আবারও আড়তটি দখলের পায়তারা করছেন মিলন। এখনো কি আবার দখলের চেষ্টা করছেন? এখন লোক আছে, মানে দখলের চেষ্টা করছে। এদের পিছনে স্থানীয় দেশি এবং বিদেশি বড় কোনো চক্র এদের সাথে কাজ করতেছে। আমি যদি আজকে মনে করেন আমি ওদের নাম প্রকাশ করে আমি এখান দিয়ে যেতে পারবো, আমার বিশ্বাস নাই। সব অভিযোগ অস্বীকার করে মিলনের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। উত্তরার উত্তরখান এলাকা বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর ব্যাপারী 20 লাখ টাকা চাঁদা দাবি করে তাদের কাছ থেকে। পরে চাঁদা না পেয়ে বাসায় যাতায়াতের সব পথ রীতিমতো বন্ধ করে দিয়ে ভোগান্তিতে ফেলে তাদের। চাঁদা দিতে না পারাতে আমাদের এই যে দাওয়াল করে আমাদের আটকায় দিছে। আপনি 20 লাখ টাকা দিবেন, আর কোনো রাস্তা হইব না। আমি কইছি ভাই, আমি গরিব মানুষ, আমি 20 লাখ টাকা আপনারে কই থেকে দিব? এসব বিষয় জানতে একাধিকবার কল করা হলেও সাড়া মেলেনি জাহাঙ্গীরের। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ বলছে, অপরাধের সত্যতা পেলে ব্যবস্থা নেবেন তারা। আমাদের কাছে অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় মুখ্য বিষয় না। যে চাঁদাবাজি করবে বা যে কোনো অপরাধের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই উত্তরায় চাঁদাবাজ এবং দখলবাজরা নিজেদের মতো সীমানা নির্ধারণ করে চালাচ্ছেন দখলদারিত্ব, চাঁদাবাজি, এমনকি মাদক ব্যবসা। যারা দলীয় পরিচয়ে এসব অপকর্ম করছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা গ্রেফতারও হচ্ছেন। তবুও কোনো এক অদৃশ্য কারণে তাদের লাগাম টানা সম্ভব হচ্ছে না। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। বিকাশ বা নগদে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাওয়া যাবে প্রশ্নপত্র, এমন প্রলোভনে প্রতারণার শিকার হচ্ছেন অনেক চাকরি প্রত্যাশী। এমনই এক প্রতারক চক্রের মূল হোতাকে আটক করেছে সিআইডি। ব্রিফিং শুরু করব আমাদের সাথে। প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নের 90% সাজেশন পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন চটকদার বিজ্ঞাপন থেকে সতর্ক হয় পিএসসি। বিষয়টি তদন্ত করতে তাৎক্ষণিক সিআইডিকে জানায় সংস্থাটি। এবং এই ল্যাপটপ, মোবাইল ফোন পরে অভিযোগের তদন্তে নামে সিআইডি। বুধবার সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মাত্র 200 টাকা থেকে 1600 টাকায় সাজেশনের আড়ালে প্রশ্ন দেওয়ার প্রলোভনে অসংখ্য চাকরি প্রত্যাশীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় আতাউর রহমান নামে এক ব্যক্তিকে। এক্সক্লুসিভ শর্ট সাজেশন দিয়ে প্রশ্নপত্রের নামে পিডিএফ কপি সহ হোয়াটসঅ্যাপ এবং ইনবক্সে, এবং যে বিকাশ করে টাকা দিচ্ছে, বিকাশ স্টেটমেন্ট আমরা অ্যানালাইসিস করেছি, যে বিকাশ করে যে টাকা দিচ্ছে সে শর্ট সাজেশন পাবে। তারটা যায় ইনবক্সে, কারোটা গিয়েছে কুরিয়ারে। আমরা সকল তথ্যপাত্র তদন্তের নিরিখে বিশ্লেষণ করে স্যাঙ্গুইন সুনিশ্চিত হয়েছি যে এই আসামি জড়িত। সংবাদ সম্মেলনে চাকরি প্রত্যাশীদের প্রতারক চক্রের এমন ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক। চাকরি প্রার্থীদের প্রতি একটা অনুরোধ, আপনারা দয়া করে এই জাতীয় কোনো চক্রের দ্বারা বিভ্রান্ত হবেন না। কোনো সাজেশন, কোনো প্রশ্নর কপি এটা কারো কাছে কোনো রকমেই ভাবে যেতে পারে না। চক্রের সঙ্গে আরও কারা জড়িত তাদের বিষয়ে অনুসন্ধান করছে সিআইডি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আবারও ছাত্র সংসদ নির্বাচনের খবর। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উত্তাপ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ।
পঞ্চম দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে জমজমাট প্রচারণা। চাকসুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 11 সেপ্টেম্বর। ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচনী আমেজ, কোথাও প্রচারণা আবার কোথাও চলছে মনোনয়নপত্র বিতরণ। 3বারের মতো সময়সীমা বাড়ানোর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হবে বিকেল 5টায়। কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে এ পর্যন্ত 400-র বেশি মনোনয়নপত্র তুলেছেন প্রার্থীরা। এছাড়া নির্বাচন উপলক্ষে নবীন প্রার্থীরা ডোপ টেস্টের নমুনা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে জমা দেন। নির্বাচন কমিশন জানায়, নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকা আবাসিক হলগুলোতে পাঠানো হয়েছে। প্রথমে যে তফসিল ঘোষণা করা হয়েছিল সেটাতে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি, কিন্তু পরবর্তীতে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ভোটার হতে পেরে আমি খুব আনন্দিত। আমাদের যেটা অধিকার সেটা আমরা পাচ্ছি, আমরা ভোট দিতে পারতেছি এবং নির্বাচনও করতে পারতেছি। শিক্ষার্থীদের জন্য মাত্র 15 দিনে ক্যাম্পাসে ভোটের সুযোগ করে দেয়া, পাশাপাশি প্রার্থী হওয়ার সুযোগ করে দেয়া একটি অনবদ্য সিদ্ধান্ত। আগামীকাল থেকে মনোনয়নপত্র দাখিলের কাজ শুরু হবে। এখন তফসিল অনুযায়ী আমাদের বাকি যে কাজগুলো আছে, আমাদের ইন্টারনাল কিছু প্রস্তুতির বিষয় আছে, সেই কাজগুলো এখন ধারাবাহিকভাবে চলতে থাকবে। জাকসু নির্বাচনে পঞ্চম দিনের মতো প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে নির্বাচনী আচরণবিধির কারণে একজন প্রার্থী 10-12 জনের বেশি সমর্থক সঙ্গে নিয়ে প্রচারণা চালাতে পারছেন না। এদিকে হল সংসদগুলোতে 102 জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনী উত্তাপ কিছুটা কম। যার মন মানসিকতা ভালো, ক্যাম্পাসের উন্নয়ন চায়, শিক্ষার্থীদের উন্নয়ন চায়, এমন প্রার্থী যেন নির্বাচিত হয়, আমরা সেটাই আশা করছি। জাকসু নির্বাচনের অংশীদারিত্ব হতে পারে অনেক বেশি এক্সাইটেড। তো প্রার্থী অবশ্যই যোগ্য প্রার্থী চাইবো, যার নেতৃত্ব ক্ষমতা আছে ভালো। বিভিন্ন পয়েন্টে গত 2 দিন থেকে শিক্ষার্থীদের মাঝে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। এদিকে চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় 1 সেপ্টেম্বর। ভোটার তালিকায় বিভিন্ন অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। পরে চাকসু নির্বাচন কমিশনার ডক্টর মনিরুদ্দিন জানান, ভোটার তালিকা সংশোধন করে 11 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি শুরুতেই যাচ্ছি রানার কাছে। 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভোটাধিকার এবং নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এবং তারা আজকে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এখন পর্যন্ত 14 জন আজকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ছাত্র সিনেট প্রতিনিধি নির্বাচনে 434 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন। অন্যদিকে হল সংসদে অন্তত 600 জন তারা মনোনয়ন সংগ্রহ করেছেন। এখানকার নবীন শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা প্রথমবারের মতো এই রাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন এবং তাতে তারা তাদের যে নেতৃত্বের গুণ সেটি বিকশিত হবে এবং তারা শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজই এই নবীন শিক্ষার্থীদের যে ডোপ টেস্টের নমুনা দেওয়ার শেষ দিন, তারা সকাল থেকে দুপুর পর্যন্ত সেই ডোপ টেস্টের নমুনা দিয়েছেন এবং এখানকার প্রশাসন যেটি বলছেন যে আগামীকাল থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হবে এবং তার আগেই ডোপ টেস্টের যে রিপোর্ট সেটি শিক্ষার্থীরা পাবেন। আপনাকে জানিয়ে রাখি যে 10টি প্যানেল এবং স্বতন্ত্র পদে এই সব প্রার্থীরা অংশ নিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এই নির্বাচন নিয়ে এক ধরনের সংশয় ছিল এবং নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল। তারা জানিয়েছেন যে টানা আন্দোলনের পর 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভোটাধিকার এবং প্রার্থিতা সুযোগ পেয়েছেন এবং সে কারণে যারা আন্দোলন করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছেন। একই সাথে রাকসু নির্বাচন কমিশনকে তারা ধন্যবাদ দিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল নবীন শিক্ষার্থীদের ভোটাধিকার দেন এবং একই সাথে যে 6 বারের মতো যে তফসিল সেটি পুনর্বিন্যাস করা হয় এবং সবশেষ যে সিদ্ধান্ত 25 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন বলছে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন তারা করবেন। আমরা এখন যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে সহকর্মী জয় রয়েছেন, তিনি সেখানকার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাবেন। কিন্তু জাকসু নির্বাচনে তীব্র তাপদাহ বা গরম উপেক্ষা করে কিন্তু নির্বাচন পরিচালনা করছে বা প্রচারণা চালাচ্ছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনী প্রচারণাকালীন সময়ে
মূলত যারা এখানে গাছের ছায়ায় বসে আছেন তারা মূলত নির্বাচনী প্রচারণা চালিয়ে ক্লান্ত হয়ে এখানে বসে আছেন। জানিয়ে রাখতে চাই, আজকে ৬ষ্ঠ দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী প্রচারণা কার্যক্রমে অংশ নিয়েছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। সকাল থেকে আমরা দেখেছি যে গণতান্ত্রিক যে ছাত্র ফোরাম রয়েছে এবং একই সাথে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল তারাও কিন্তু নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে এবং নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের কাছে যে নিজেদের পক্ষে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোট চাচ্ছেন। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত যে জোট রয়েছে সেটি এবং ঐক্য ফোরাম এবং সম্প্রীতি ঐক্য নামে যে সমস্ত প্যানেলগুলো স্বতন্ত্র প্রার্থী প্যানেলগুলো রয়েছে। এছাড়াও কিন্তু নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা যারা বিভিন্ন পদে নির্বাচন করছেন। তারা শেষ মুহূর্তে কিন্তু প্রচুর ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং তারা বিভিন্ন হলে, বিভিন্ন ক্লাসে এবং বিভিন্ন স্থানে মোড়ে মোড়ে গিয়ে কিন্তু শিক্ষার্থীদের কাছে ভোট প্রার্থনা করছেন এবং বলছেন এক বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনে অর্থাৎ শিক্ষার্থীদের জন্য যে কার্যক্রম চালানো দরকার সেই রকম এক কার্যক্রম চালিয়ে পরিবর্তন এনে বিশ্ববিদ্যালয়কে সুন্দর করে নতুনভাবে নতুন রূপে সাজিয়ে তুলবেন। এবং একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে সমস্ত সংকট রয়েছে, বিশেষ করে ট্রান্সপোর্ট সংকট এবং আবাস এবং ডাইনিংগুলোতে সাধারণত খাবার অব্যবস্থাপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূরীকরণে তারা কাজ করবেন বলে জানিয়েছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে এবং ৬ষ্ঠ দিনের মতো আজকে নির্বাচন প্রচারণা করছে প্রার্থীরা। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছে ক্যাম্পাসে, চলছে শাটল ট্রেনও। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ময়মনসিংহেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হলো প্রশাসনিক কার্যক্রম। তবে এখনও ক্লাস পরীক্ষা শুরু না হওয়ায় কিছুটা নিষ্প্রাণ ক্যাম্পাস। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের আনাগোনায় মুখর ক্যাম্পাস। বুধবার সকাল থেকে ক্লাসে ফিরতে শুরু করেন শিক্ষার্থীরা, তবে এখনও কাটেনি তাদের আতঙ্ক। ১৪৪ ধারা তুলে নেওয়া হলেও স্ট্রাইকিং ফোর্সের টহল অব্যাহত রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থী এলাকাবাসী সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা সহ 12টি সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনেকে আতঙ্কে আছে, তারা অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছে। ক্যাম্পাসে আমাদের যে বিশাল শিক্ষার্থী তারা অধিকাংশই অনুপস্থিত। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ আসামি সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ময়মনসিংহে দুদিন বন্ধ থাকার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সচল হলো প্রশাসনিক কার্যক্রম, তবে এখনও শুরু হয়নি ক্লাস পরীক্ষা। এছাড়া ২৪ ঘন্টা ধরে কোষাধ্যক্ষের কার্যালয় বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন পেনশনের বিল ফর্ম জমা দিতে আসা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। আমাদের 2টি দাবি তারা মেনে নিয়েছেন। একক কম্বাইন্ড ডিগ্রি সেই দাবিতে অনড় আছি এবং এটি আলোচনার মাধ্যমে সমাধানের দিকে এগিয়ে যাবে সে বিষয়ে আমাদের স্যার আশ্বস্ত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 5 ঘন্টার বৈঠক হয়। এতে হল ছাড়া নোটিশ প্রত্যাহার এবং আগামী 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে বুধবার সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়ার আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করেন শিক্ষার্থীরা। তবে একক কম্বাইন্ড ডিগ্রির দাবির বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী তারিফ রহমান এবং ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন উবাইদুল হক। সরাসরি প্রথমেই যাচ্ছি তারিফের কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলায় আজ কিছুক্ষণ আগেই চট্টগ্রাম হাটহাজারী মডেল থানা পুলিশ ৮ জনকে গ্রেফতার করে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়া আজকে সকাল থেকে ক্লাস পরীক্ষা চালু থাকলেও আমরা লক্ষ্য করেছি যে বিশ্ববিদ্যালয় জুড়ে শুনশান নীরবতা, কারণ কোনো শিক্ষার্থীর আসলে তেমন একটি লক্ষ্য করা যায়নি। এবং আমরা 2 জন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই ঘটনার পরে তারা আসলে এখন একটু শঙ্কিত আতঙ্কিত যে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি নিয়ে, এই জন্য ক্লাসে তারা অংশগ্রহণ করছে না এবং পরীক্ষায়ও তারা অংশগ্রহণ করছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া গতকাল বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা হয়, সেই সিন্ডিকেট সভায় 13টি সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তে বিচার বিভাগে একটি তদন্ত কমিটি গঠন করার জন্য সরকারকে অনুরোধ করা হয়। পাশাপাশি যেই সব শিক্ষার্থী আহত হয়েছে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে আসলে সহযোগিতা করার জন্য বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি
বিশ্ববিদ্যালয়ের যে 2 নম্বর গেট এলাকায় আসলে এই সংঘর্ষটি ঘটে, সেই এলাকায় যেসব শিক্ষার্থী আসলে থাকতেন তারা আসলে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আসলে পরবর্তী সময়ে সেখানে থাকার পরবর্তী তাদের সাথে আসলে নতুন করে আবার কোনো সংঘর্ষ বা কোনো কিছু ঘটবে কিনা এমনটি আমাদেরকে তারা সেই সংখ্যা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থী এখন চিকিৎসাধীন রয়েছেন বেশ সংকটাপন্ন অবস্থায়, একজন ঢাকায় এবং বাকি 3 জন চট্টগ্রামে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং পারভিউ হসপিটালে বেশ কয়েকজন শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন রয়েছেন। এবং শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি যে তারা বলছেন যে কালকে বা মধ্যে হয়তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, না হয় রবিবার থেকে পুরোদমে ক্লাস পরীক্ষা চলবে বলে আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিশ্চিত করেছেন। তো আমরা এখন চলে যাব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন আমাদের রিপোর্টার ওবায়দুল হক। গতকাল দীর্ঘ 5 ঘন্টার আলোচনায় যে সিদ্ধান্ত হয়েছিল যে আজকে সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের যে নির্দেশনা সেটি প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে যে আজকে সিন্ডিকেট সভা ডেকে সেটি সিদ্ধান্ত নেওয়া এবং যারা আন্দোলন করেছেন তাদেরকে যেন কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় সে বিষয়ে নিশ্চিত করা। আসলে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এখনো শুরু করা যায়নি। এর কারণ আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে, তারা যেটি বলছেন যে গতকালকে আলোচনায় কিন্তু আরো বেশ কিছু বিষয় অমীমাংসিত ছিল, যেমন এক মূল যে দাবি কম্বাইন্ড ডিগ্রি বিষয়, একক কম্বাইন্ড ডিগ্রি, সেটি কিন্তু এখনো সুরাহা হয়নি। শিক্ষার্থীরা যেটি বলছেন যে আগে সিন্ডিকেট সভায় যে গতকালকে আলোচনার প্রেক্ষিতে যে বিষয়গুলো তোলা হয়েছিল সেগুলো সিন্ডিকেট সভায় আগে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়টি এবং হল খোলার বিষয়টি আগে নিশ্চিত করা হবে এবং তারপর আলোচনায় বসবেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি চাচ্ছেন যে যতগুলো অমীমাংসিত বিষয় রয়েছে সবগুলো আগে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সবগুলো সুরাহা করে তারপরে একবারে আসলে সিন্ডিকেট সবাই কিন্তু সবগুলো সমস্যা সংকট এবং শিক্ষার্থীদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো বিষয়ে আসলে সিন্ডিকেট সবাই সবগুলো উত্থাপন করে তারা এই পরবর্তী ব্যবস্থা নেবেন। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখনো তাদের সিদ্ধান্ত জানাননি। যে তারা বলছেন যে তারা আগে সিন্ডিকেট সবাই কি সিদ্ধান্ত হয় সেটি তারা দেখবেন, তারপর তারা বাকি যে বিষয়গুলো রয়েছে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা পরবর্তীতে আলোচনায় বসে সেগুলো সমাধান করবেন। তবে তারা বলছেন যে তাদের যে মূল দাবি একক কম্বাইন্ড ডিগ্রি সেটি কিন্তু তাদের সেই দাবি মেনে নেওয়া না হলে তারা কিন্তু আবারও তাদের যে কর্মসূচি সেটি অব্যাহত রাখবেন। এদিকে আজকে বেলা 11:30টার দিকে বেলা 11টার দিকে কোষাধ্যক্ষের যে কার্যালয়ে যে তালাবদ্ধের যে বিষয়টি ছিল সেই তালা খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং এতে করে কিন্তু প্রশাসনিক যত কার্যক্রম রয়েছে আর্থিক লেনদেন সহ সবগুলো কার্যক্রম কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। তো এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তার আগে যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। দুপুরের সময় আরও থাকছে বিমানের যান্ত্রিক গোলযোগে ফুটবলারদের নেপাল যাত্রায় বাধা, প্রায় 6 ঘন্টা পেছালো ফ্লাইট। প্রীতি ম্যাচ খেলতে সন্ধ্যায় ঢাকা ছাড়বেন জামাল তপুরা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড গরমে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। আবহাওয়া অফিস জানিয়েছেন এমন তাপমাত্রা থাকবে আরও 2 দিন। এদিকে গরমের অস্বস্তি এড়াতে সরাসরি রোদের সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শরতের আকাশে সাদা মেঘের ভেলা, আকাশ পরিষ্কার থাকায় দেখা যাচ্ছে প্রখর রোদ। দিনের বেলায় তাপমাত্রা পৌঁছাচ্ছে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। এর সঙ্গে বাতাসের আর্দ্রতা যোগ হয়ে তৈরি হচ্ছে অসহনীয় ভ্যাপসা গরম। ঢাকার রাস্তায় হাঁটলেই শরীর ভিজে যাচ্ছে ঘামে। ভ্যাপসা গরমে জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে। তবুও মেহনতি মানুষের একটু জিরানোর ফুরসত নেই। 4-5 দিন ধরে গরম অনেক পড়ছে। গরম, খুব গরম, প্রচুর গরম, এই গাটা পুড়ে যাচ্ছে, এত পরিমাণ গরম। গরমে নেগে থাও নি দাদা, বেলা বাতাস কিছুই নাই, ফ্যান চালাই তাও গরম। প্রচন্ড গরম, পানি শূন্যতার কারণে অনেক মানুষ অনেক রোগে আক্রান্ত হচ্ছে। গরমে স্বস্তি খুঁজতে দেখা যাচ্ছে ঠান্ডা পানীয়, শরবত কিংবা ডাবের পানি খাওয়ার প্রবণতা। চিকিৎসকরা বলছেন এ সময় বারবার পানি খেতে হবে এবং বাইরে বের হলে টুপি ও ছাতা ব্যবহার করতে হবে। প্রচন্ড গরমের ভিতরে আমাদের কতগুলো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে ভালো মানের একটা আমরা সানস্ক্রিন ব্যবহার করব, প্রচুর পরিমাণে পানি খাবো এবং ক্যাপ ব্যবহার করব
অথবা আমরা ছাতা ব্যবহার করব। আবহাওয়া অফিস জানাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও কমছে না গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শরীরে ঘাম বেশি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। লঘুচাপের প্রভাবই আছে, আর এই লঘুচাপটা যেহেতু বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করছে না, যার কারণে এই যে ব্যবসা গরমটা কেটে যাচ্ছে না। বৃষ্টি হলো দেশের দক্ষিণ অঞ্চলে এবং রংপুর বিভাগে অনেক জায়গায়, আর অন্যান্য বিভাগ সমূহে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনও এমন আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। পাম্প দিয়ে পানি সরিয়েও ভবদহের জমিকে আর চাষাবাদ উপযোগী করা যাচ্ছে না। অনেক কষ্টে যারা আবাদ করতে চান তাদের সবাই আবার ফসল ঘরে তুলতে পারেন না। ফলে এই অঞ্চলের অর্থনীতিতে পড়ছে বিরূপ প্রভাব। ফসল উৎপাদনে ব্যর্থতার সঙ্গে বর্ষায় উপচে ওঠা পানির তোরে প্লাবিত হচ্ছে মাছের ঘেরও। যশোরের ভবদাহ অঞ্চল ঘুরে এসে মোবারক শুভ এবং সোহেল কোরেশির ছবিতে রিপোর্টার আলামিন তুষারের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে থাকছে কৃষি ও অর্থনীতির চিত্র। শেখর চন্দ্র সরকার একসময় কৃষিকাজ করলেও এক যুগ ধরে আর আবাদ করতে পারছেন না, কারণ বিলের পানি না সরায় চাষাবাদ করার কোনো উপায় নেই। গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে ঘেরের মাছ আর মাঠের ফসলের সঙ্গে জীবিকাও ভেসে গেছে অনেকের। তাই তো ঘরের আঙিনায় বসে বড়শি দিয়ে মাছ ধরা ছাড়া উপায় নেই। পরিবারকে সহায়তায় উঠোনে থাকা সবজি বাগানও তলিয়েছে, নেই গৃহপালিত প্রাণীগুলো, আছে কেবল একরাশ আক্ষেপ। কি করবো, এখন বিলি কাজ নেই, কৃষি কাজ করে বিলি তো কাজ নাই। 27 বিলির মানুষ মরিয়ে যাচ্ছি না আমরা। গেটে যখন আকাশ হয়ে গেল তখন তো এই পানির অবস্থায় আমার যদি শেষটি পারতে ভালো না হলো না, খারাপ থাকবে। 4-5 বছর তো এই বিল সেচে করা হয়, এখন আর সেচারও লাইন নাই। এমনকি নিত্যপণ্যের বাজারও জলাবদ্ধতার শিকার। চারপাশে অস্থায়ী বাঁধ দিয়ে পাম্প দিয়ে পানি সরিয়ে চলছে বেচাকেনা। এতে আশপাশে বসতি হচ্ছে জলমগ্ন। প্রায় 4 দশক ধরে বছর জুড়ে এভাবেই পানির সঙ্গে লড়ছেন ভবদহের প্রায় 5 লাখ মানুষ। গত বছর তো লাগলো, তো এবার আমার ছেলে আর মাছ দিইনি। বাদ দিয়ে আমরা বাজারটাকে কোনো কাদা শুকনা রাখছি। গরু বাছুর সব তো বিক্রি করে দিতে আছে, যার নালি তা খাতি দেবো কি। ভবদহের হাজার হাজার বাসিন্দাকে নিজের ভিটে বাড়ি পৌঁছতে এমনই সাঁকো ব্যবহার করতে হচ্ছে। একসময়ে ইটের ছোলিং দেয়া থাকলেও সেই ইটের ছোলিং দীর্ঘ জলাবদ্ধতায় ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, আর যাতে দীর্ঘ এই ভোগান্তি তাদের যেন শেষই হচ্ছে না। এজন্যে পানি নিষ্কাশনের একমাত্র পথ ভবদহের জলকপাটের আশপাশের বড় বড় মাছের ঘেরের ব্যবসায়ীদের দায় দিচ্ছেন ছোট ছোট ব্যবসায়ীরা। কিছু কিছু প্রভাবশালী লোক আছে, তাদের কিছু ছেলেবেলা আছে, তারা এই দিক থেকে ক্লোজ করে নিয়ে যেয়ে তারাই সব বুকজাত করে। বড় করে পানি দিয়ে যখন আমাদের আর বেরোনে কোন লাইনে গড়ে প্লাবিত হয়ে গেছে। ধান চাষ হবে, মাছ চাষ হবে। অবৈধ মাছের ঘের ও নদী ভরাটে প্রাকৃতিক পানি প্রবাহ রুদ্ধ। গেল 20 বছরে নদীর প্রস্থ কমে এসেছে উল্লেখ করে প্রশাসন বলছে ঘের ব্যবসাকে একটি নির্দিষ্ট নীতিমালার মধ্যে আনার কাজ শুরু হয়েছে। মূল সমস্যাটা হলো আমাদের নদীগুলোতে নাব্যতা হারিয়ে গেছে। সরকার কিন্তু পদক্ষেপ নিয়েছে বিভিন্ন কারণে, সেটা কিন্তু আমাদের এটা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যতটা সুফল ওই প্রকল্পে পাওয়ার কথা ছিল, বাস্তবায়ন না হওয়ার কারণে কিছুটা সুফল তারা কম পেয়েছে। বিভিন্ন রকমের মৎস্য চাষী যারা আছে, যারা এই এগুলোকে মাছের ঘেরের পরিণত করেছে। বর্তমানে মৎস্যের নীতিমালা যেটা আছে এটাকে রাখতেছি, সামগ্রিক বিষয় নিয়েই কাজ করতেছি এখন। যদিও দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের আশ্বাস মিললেও তা এখন ভুক্তভোগীদের কাছে পরিণত হয়েছে চরম অবিশ্বাসে। খনন না করলে পলি আনার ক্ষমতা নদীর নেই। রাজনীতি এবং ঘের ব্যবসায়ীরা 3 সমন্বয় এক হয়ে যাওয়াতে টিআরএম বন্ধ হয়ে গেছে। যারা সুবিধাবাদী তারা এই সুবিধাগুলো লুফে যাচ্ছে, ফাঁকে পড়ে সাধারণ মানুষ যারা তারা এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। ভবদহের জলাবদ্ধতা নিরসনে 1996 থেকে 2014 পর্যন্ত 665 কোটি টাকার 5টি প্রকল্পের কাজ হলেও মেলেনি কোনো সুফল। এখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে 2টি প্রকল্প নিয়েছে সরকার। আলামিন তুষার, সময় সংবাদ, যশোর। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে মৃত্যু বেশি হয়েছে জুলাই ও আগস্ট মাসে। আক্রান্তের সংখ্যাও বেশি। এই হার সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন সিটি কর্পোরেশনের ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে ঘাটতি। জনসম্পৃক্ততার পাশাপাশি নিতে হবে জোরালো পদক্ষেপ।
বাংলা বর্ষপঞ্জিতে বর্ষা পার হয়ে শরৎ এলেও প্রকৃতিতে এর প্রভাব পড়েনি। প্রায় প্রতিদিনই ঝরছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এখানে সেখানে জমছে পানি, যেখান থেকে বিস্তার করছে এডিস মশা। এদিকে ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশনের তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশন আগে যে অ্যাক্টিভিটি ছিল এখন তাদের এরকম নাই। যারা যে এটা নিয়ে কাজ করে সরকারের পক্ষ থেকে ওরা এগুলো নিয়ে সিরিয়াস না। চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি 61 জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে। আর ঢাকার বাইরে দ্বিতীয় সর্বোচ্চ 18 জন রোগীর মৃত্যু হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। তবে ডেঙ্গুর টিকা আমদানি করা সহ ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রম বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের প্রত্যাশা ছিল সীমিতভাবে হলেও কিশোর কিশোরী বা তরুণ তরুণীদের জন্য এই টিকাটি দেশে হয় আমদানি করা হবে, না হয় প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে তৈরি করার একটি উদ্যোগ নেওয়া হবে। সেরকম কোনো লক্ষণও কিন্তু আমরা দেখিনি। ডেঙ্গু ঠেকাতে মশক নিধনে জনসম্পৃক্ততার পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রম বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে সিনিয়র ফরেন সার্ভিসের কর্মকর্তা ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেটের অনুমোদনের পর তার নিয়োগ কার্যকর হবে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে ভার্জিনিয়ার বাসিন্দা এবং কাউন্সিলর পদমর্যাদাধারী ক্রিস্টেনসেনকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করা হয়। ক্রিস্টেনসেনের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক নিয়োগের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। ক্যালিফোর্নিয়ার ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনোনীত করা হয়েছে, যিনি রাষ্ট্রদূতের পদ মর্যাদা পাবেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও একযোগে দায়িত্ব পালন করবেন। ফ্লোরিডার সার্জিও গোরকে ভারতের রাষ্ট্রদূত, স্টেফানি হ্যালেটকে বাহরাইনের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। খেলার খবর। বিমানে যান্ত্রিক গোলযোগে নেপাল যাত্রায় বাধার সম্মুখীন ফুটবলাররা প্রায় 6 ঘন্টা পেছালো ফ্লাইট। দুপুর 1টার পরিবর্তে প্রীতি ম্যাচ খেলতে সন্ধ্যা 7টায় ঢাকা ছাড়বেন জামাল তপুরা। এই 2 ম্যাচকে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছেন হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। হামজা, সমিত, ফাহমেদুলরা না থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক জামাল ভুঁইয়া। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 3 দিন আগে নেপাল যাত্রা বাংলাদেশ ফুটবল দলের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেকটাই চনমনে পুরো দল। সমর্থকদের সেলফি আবদারও হাসি মুখে মেটালেন জামালরা। তবে নির্ধারিত সময়ে ঢাকা ছাড়তে পারেনি লাল সবুজ দল। বিমানের যান্ত্রিক গোলযোগের কারণে প্রায় 6 ঘন্টা পেছালো বাংলাদেশ দলের ফ্লাইট, যা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় দলের ম্যানেজার। টেকনিক্যাল প্রবলেমের কারণে এখন ফ্লাইট দিতে পারছে না, সন্ধ্যা 7টার সময় দিবে। তো যেহেতু আমাদের ওখানে 3:30টার মধ্যে আমাদের প্রোগ্রাম সবকিছু সেট করা ছিল, তো সেক্ষেত্রে আমরা তো তাদের কাছে ক্লেম করতেছি যে এটা তো হইতে পারে না। নেপাল ম্যাচের আগে লম্বা সময় ধরে ক্যাম্প করেছে কাবরেরা বাহিনী। যদিও ক্লাব থেকে ছাড়পত্র না পাওয়ায় অনেকটা দেরিতে যোগ দিয়েছেন কিংস ফুটবলাররা। তাই নেপাল মিশনের আগে প্রস্তুতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কোচ ও অধিনায়কের মাঝে। প্রস্তুতি যা হয়েছে তা নিয়ে আমি সন্তুষ্ট। ফুটবলাররা ভালো ছন্দে আছে। আমরা যে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছি সেখানে সবাই গোল পেয়েছে, যেটা খুবই ইতিবাচক। ওরা যদি আগে জয়েন করতে পারে তাহলে টিমের জন্য ভালো, বাট এই কিংস ডিসিশন ছিল তো ওরা 31 তারিখ জয়েন করবে, সো এটা বাফে কিছু করতে পারবে না। নেপালের বিপক্ষে এই ম্যাচ দুটিকে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। দলে নেই হামজা, সমিত, ফাহমেদুল ছাড়া বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। যদিও তা নিয়ে দুশ্চিন্তা নেই অধিনায়ক জামাল ভুঁইয়ার। আমরা নিজে বিশ্বাস করি জয় সম্ভব, বাট আমরা জানি নেপাল একটা কম্পিটিটিভ টিম আর একটা ভালো টিম, বাট জয় সম্ভব। আগামী 6 ও 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডাকসু নির্বাচন নিয়ে নাটকীয়তার অবসান। 9 সেপ্টেম্বরেই হবে ভোট, বাধা নেই ফরহাদের অংশগ্রহণে। নির্বাচন বানচালেই করা হয়েছিল রিট, দাবি আইনজীবীর। আওয়ামী লীগের সহযোগী হিসেবে সক্রিয় জাতীয় পার্টি, বললেন দুদু। ভোট বানচালের ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতাদের। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই বন্ধের আহ্বান।
এবং অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, চলছে ক্লাস পরীক্ষা। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু, 7 দিনের মধ্যে হল খোলার আশা। এই ছিল দুপুরের সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।